পৌশীকে বাঁচানোর জন্য অধ্যায়কে কোর্টে তোলে গীতা এবং আধরা ধরে পড়ে যায়। বন্ধুরা, আমরা গীতা চলন্ত পর্বে দেখতে পাব যখন আধারা সিনহা পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য এবং গীতাকে শেষ করার জন্য আরেকটা প্ল্যান চালাতে থাকে এবং সে বুদ্ধি খাটিয়ে পৌশীকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তখনই তার পরিবারের মেয়ে বলে দেয় গীতাকে ফোন করে যে তাকে আজকে পৌশী বাঁচাতেই হবে, কারণ পৌশীকে শেষ করে দেবে আমার সিনা পরিবারের লোকজন এবং অধরা অভয় তারা বেরিয়ে গিয়েছে। তুমি গীতা শীঘ্রই চলে যাও, নাচার মঞ্চে পৌশীর আজ জীবন শেষ হয়ে যাবে। তখন অধারার এই কথা ও চিন্তাভাবনা দেখে গীতা চমকে ওঠে। গীতা বলে, কি বলছো তুমি আমাকে ঠিকানা এবং সমস্ত কিছু সব ডিটেলস দাও। তখন সে মেয়েটি ফোনটা কেটে লুকিয়ে থাকে এবং ডিটেলস দিয়ে পাঠিয়ে দেয় গীতাকে। সঙ্গে সঙ্গে গীতা সে ডিটেলস দেখে বলে, আর কোন কথা হবে না, আধার আজ ধরা পড়েই যাবে আর পৌশীর একটা চুল কেউ ব্যাখ্যা করতে পারবে না, কারণ তার সাথে গীতা এলএলভি যুক্ত আছে। এটা আপনারা ভুলে যাচ্ছেন মনে হয়। তখন গীতা অহংকার ও হুঙ্কার নিয়ে রেডি হয় গীতা এলবি অবশেষে সিনহা পরিবার শেষ করার জন্য। সে প্রত্যেকটা পরিবারের লোকজনকে বলে কোটিওলার জন্য রেডি হও। উল্টো দিকে সে আধারা সিনহাকে হাত থেকে বাঁচানোর জন্য পৌশীকে অবশেষে চলে যায় তার নাচার মঞ্চের দিকে। সেখানে পৌশী নিজের মনে খুব সুন্দরভাবে একটা মিলিন নাচ ও নৃত্য করতে ব্যস্ত। সেই নৃত্যের সাথে নিজেকে মিলিয়ে নিয়েছে যেন। সবাই তার নৃত্য দেখে খুশি হয়ে যাচ্ছে। মা সরস্বতী তার সামনে অদ্ভুতভাবে যেন প্লেন হয়ে যাচ্ছে। তখনই সেখানে অর্ধরা ও অধ্যায় এসে হাজির হয় এবং তারা চুপ থাকে। উল্টো দিকে পৌশী নাচানাচি করতে থাকে এবং বারবার বলে, গানটা খুব সুন্দর, কিন্তু তুমি কি লক্ষ্য রেখেছ? অভ্যায় তখন বলে, দিদি কিছু কর নাকি, অনেকক্ষণ তো এসে গেলাম। তখন বলে, অবশ্যই কিছু করব বলি তো এখানে এসছি, ওর নাচটা দেখে নে, শেষবারের মতো দড়ি তো বউ হয়। তখন অধ্যায় বলে, না, আমারও বউ কোনদিনই নয়, আমাকে কোটে তুলবে, আমি ওকে বউ মানতেই পারি না। উল্টো দিকে আধারা বলে, গুন্ডাদেরকে যে শেষ করে দাও ওকে। গুন্ডা তখন ওর নাচ দেখতে থাকে এবং ওর হাতে ত্রিশূল নিয়ে যে পরিকল্পনা ও নাচানাচি করতে থাকে সেটা দেখে তখনই বুঝে যায় ত্রিশূল কাজে লাগাতে হবে। গানের মাঝখানে ত্রিশূলটাই চলবে। তখন পৌশী বলে ওঠে, এই গানটি আরেকবার চালাবে, এই গানটা শুনতে আমাকে খুব সুন্দর লাগছে, গানটি আরেকবার যদি চালাও আমি নাচটা আরেকবার প্র্যাকটিস করব। তখনই আধারা পিছন থেকে এসে ড্যান্সারকে গায়ে হাত দেয় এবং বলে, তুমি যে নাচ শেখাচ্ছ কোন কথা বলবে না, চুপ। এবং ওকে চুপ করে দিলে অবশ্যই শেষে নিজের মুখ বন্ধ করে দেয়। আধারা তখন প্রচুর টাকা বার করে একটা খাম থেকে এবং সেই খামটা হাতে ধরিয়ে দেয় ওই যে নাচ শেখাচ্ছে তার ম্যাডামকে এবং ম্যাডামের হাতে টাকাটা দিলে তখন সে একবার পৌশীর দিকে তাকায়, একবার টাকার দিকে তাকায়, একবার পৌশীর দিকে তাকায়, একবার নিজের টাকার দিকে তাকায়। তার লোভ ও লালসা বিন হয়ে যেতে থাকে তার একটা জীবনের কাছে। সে টাকার লোভে অবশ্যই সে পৌশীর জীবন বিক্রি করে দিতে চায়। তখন অধরা বলে, এখান থেকে বেরিয়ে যাও, আর এক সেকেন্ড থাকবে না। ইশারাতে সেই কথা সে শুনতে না চাইলে অধারা সিনা অভয় সিনার দিকে তাকালেই তক্ষুনি অভয় তাকে একটা বন্দুক দেখায়, তার কোমরে গোজা রয়েছে। সেই বন্দুকটা দেখে ম্যাডাম চমকে যায়। সে এক মুহূর্ত লেট করে না, সে ততক্ষণ ওখান থেকে বেরোনোর সিদ্ধান্ত নেয়। তক্ষুনি পরশু বলে ওঠে, ম্যাডাম গানটা চালেন না তো, আপনি গানটা চালান। আর কেউ কি এখানে আছে? কারণ একটা সেন্ট পাচ্ছি আমি বিশাল ভাবে, সেন্টটা আমার খুব চেনা জানা, নিজের সেন্টটা তো আমি চিনি, সেন্টটা কখনো এখানে তো আসতে পারে না, কিছু একটা ভুল হচ্ছে। তখনই ম্যাডাম বলে, হ্যাঁ সত্যি কিছু ভুল হচ্ছে, এখানে কেউ নেই, আমি আর তুমি ছাড়া। এবং সেই টাকাটা খামটা নিয়ে অবশেষে আস্তে আস্তে সরে যেত এবং গানটা চালিয়ে দেয়। সেই গানে পৌশী নৃত্য করতে ব্যস্ত হয়ে যায় এবং সে বারবার গন্ধটা শোকে। গন্ধটা এত চেনা কেন লাগছে, গন্ধটা কাছের কেন লাগছে, সে এই চিন্তা করতে থাকে। সে বারবারই বলে, এই গন্ধটা আমার কাছে বারবার কেন আসছে, ছুঁয়ে দিতে চাইছে কেন আমাকে, আমার কাছে কেন বাসছে? হয়তো আমি অভ্যয়ের খুব কাছে গিয়েছি, তাকে ভালোবেসেছি, তাই হয়তো এই গন্ধটা। এবং সে ম্যাডামকে বলে, জানেন ম্যাডাম, এই গন্ধটা আমার নিজের একজনের।
তাকে আমি খুব ভালোবাসি। সে বুঝতে পারে না, কারণ সে আমার স্বামী এবং সে কথা অধ্যায় শুনে নিজেকে একটু চোখ নজরে গেলে সে নিজেকে গিল্টি ফিল করতে থাকে। অভয় পৌষীর সামনে এবং পৌষীর সে একটা মিষ্টি আচরণ, যেটা দেখে অভয় নিজেকে মুগ্ধ ফিল করতে থাকলেও সেটা অধার সামনে সে বুঝতে দেয় না এবং সে বলে তাড়াতাড়ি শেষ করে এখান থেকে চল। উল্টো দিকে পৌষী সে গানটা চালু হয়ে যায় এবং নাচতে চালু করে দেয়। তার খুব সুন্দর নাচের পিছনে অধারা অভয় ও তার গুন্ডা অপেক্ষা করে তাকে কিভাবে শেষ করবে। তখনই একটা জ্যাকে সে একটা বোর্ডে জুড়ে দেয় এবং তাকে ইলেকট্রিক শক দিয়ে মারার চেষ্টা করতে থাকে। ত্রিশূলে আর্থিং গুঁজে দেয় এবং ইলেকট্রিক যখন যখন ত্রিশূলটা পুরো জুড়ে যায় সেই মুহূর্তে তারা মজা নিতে থাকে এবং তখন গুন্ডাটা সমস্ত কিছু প্ল্যান নিখুঁতভাবে তৈরি করে যাতে বোঝা না যায় কোনভাবেই এটা একটা ছক, একটা প্ল্যান করে মারা হয়েছে, যেন এটা দেখে মনে হয় একটা নর্মাল বাই চান্স মারা গিয়েছে। সেই প্ল্যান অনুযায়ী গুন্ডাটা করতে থাকে এবং আধারান ম্যাডাম ও অভ্যয় সবাই দাঁড়িয়ে থাকে। গুন্ডাটা তার কাজকর্ম সরে অবশেষে পড়শি মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। তখনই আধারা বলে চলে আসো আমার সাথে ইশারাতে, আর এক মুহূর্ত লেট করে না। ও ইলেকট্রিক শকনে যেন মরে যায়। এখানে কোন প্রমাণ ছেড়ে গেলে হবে না। গীতা এলএলবি এসে গেলে অসুবিধা আছে, চলো আমার সাথে চলে আসো। উল্টো দিকে অন্ধপর্ষী সে জানে না তার জীবনে আজ মৃত্যু ঘনিয়ে আসছে, তাকে মৃত্যু তাড়া দিচ্ছে। সে মৃত্যুর অপেক্ষা করছে তাকে প্রতিটা ক্ষণে। সে নিজের নৃত্য নাচতে ব্যস্ত। একটা নিষ্পাপ প্রাণ তাকে আজ শেষ করে দিতে চেয়েছে সিনা পরিবার নিজের স্বার্থে, নিজের ভুলে, কিন্তু সেই ভুলটা কি জানতে পারবে সে যখনই নাচতে নাচতে ত্রিশূলটা ধরবে। গীতায় এসে হাত ধরল তার। পৌষী চমকে উঠল এবং বলল, কে আপনি? আপনার সাহস তো কম নাই, আপনি আমার হাত ধরেছেন। তখন গীতা বলবে, আপনি এই ত্রিশূলটা হাত দেবেন না, ত্রিশূলটা ত্রিশূল নেই। আর তখন পশু বলে, কে কি বলছেন? কি আপনি ত্রিশূল নেই মানে? আমি কিছু বুঝতে পারছি না। তখন সে বলছে, বুঝতে পারবেন কিভাবে? আপনি তো দেখতেই পান না। আপনার এই অজান্তে দেখতে না পাওয়ার অন্তর বিষয়টাকে কাজে লাগিয়ে আপনারই কেউ নিজের আপনাকে শেষ করতে চলেছে, আপনি সেটা জানেনও না। এবং গীতা ত্রিশূলটাই জ্যাকটা ও তার জড়িয়ে থাকা সে সবগুলো সব দেখে বুঝে যায়। এখানে প্ল্যান করে একজন নিখুঁতভাবে মারতে চেষ্টা করেছিল আপনাকে। তখনই সেখানে গীতা বলে, এই যে ত্রিশূলটা পুরো একটা ইলেকট্রিক শর্ট এবং বড়ি হয়ে আছে, এতে যদি কেউ হাত দেয় তার মৃত্যু ক্ষণিকের মতো হয়ে যাবে, আপনি ধরতেও পারবেন না। এবং গীতা গিয়ে অবশেষে বোর্ডটা অফ করে এবং জ্যাকটা খুলে ফেলে দেয় সঙ্গে সঙ্গে, বলে এই জ্যাকটাতে আধারা ও অধ্যায়ের নাম লেখা আছে। এটা গীতা ছাড়বে না, গীতা এর বদলা নিয়েই ছাড়বে, না হলে তার নাম গীতা এলএলভি নয়। আর আপনি চিন্তা করেন না আপনার সাথে যেই নোংরা খেলাটা খেলছে না তার বদলা আমি নিয়ে ছাড়ব, কারণ আপনার এই বাঁচানো ও আপনাকে সুরক্ষিত রাখা গীতা দায়িত্ব, যেটা গীতা কোনদিনই ভুলবে না। তখন পড়শি বলে, আপনি আবারও আমার জীবন বাঁচা চলে এসছেন। আপনি সত্যি একটা অসাধারণ মহিলা। আমি বুঝতে পারি না, আপনি আমার ঠিক মায়ের মতো। মা যেমন হয় একটা, ঠিক আপনিও তেমন। একটা মা তার সন্তানকে বারবার আগলে রাখে, তাকে বুঝতেই দেয় না সে একটা অন্ধ। কিন্তু আপনিও ঠিক আমাকে কোনভাবেই বুঝতে দিচ্ছে না আমি একটা অন্ধ মেয়ে। আপনি আমাকে যেভাবে এসে আগলাচ্ছেন মনে একটা বাচ্চা শিশু মেয়ে, এবং আপনি আপনার মা, আমার মা হয়ে আপনি যেন আমাকে শাসন করছে বারংবার। এই ভালোবাসা, এই করুণা আমি কোনদিন ভুলতে পারবো না গীতা। আমি সর্বদাই আপনার পায়ে ধুলো হয়ে থাকব, আপনাকে ভালোবেসে যাব। এবং এই মিষ্টি কথা শুনে গীতা বলে, আপনি আমার সাথে চলেন, আমার বাড়িতে থাকবেন, আজ থেকে আমার সাথে থাকবেন, খাবেন, সব করবেন, কিন্তু সিনা পরিবারে যান না প্লিজ, ওরা আপনাকে মেরে ফেলে দেবে যখন তখন যা তাই করতে পারে ও আপনার সাথে, আপনি বুঝছেন না। এবং তখন পৌষী বলে, আমি বুঝছি, সবই বুঝছি, কিন্তু কিছু করার নেই। আপনি আমাকে অনেক হেল্প করেছেন, কিন্তু আমি ওই বাড়িতে যেতে পারবো না, আপনি বুঝছেন না। মুখার্জি বাড়িতে আমি পা পেলে নিজেকে কে কষ্ট অনুভব করব এবং নিজেকে দুর্বল অনুভব করব। এই কাজটা আমি করতে পারবো না। আপনি একটু বোঝার চেষ্টা করেন।
গীতা তখন বলে, ঠিকই আছে, আপনাকে বারবার আমি বলছি, বুঝছেন না কেন? কালকে আপনার হেয়ারিং এর ডেট। কাল সবাইকে কোর্টে তুলবো আমি। আর আজ আপনি যদি কিছু ঘটে যেত তাহলে হয়তো কেসটা আমি লোড দিতে পারতাম না। আমি একটা সাধারণ মায়ের জীবনটা বাঁচাতে পারতাম না। আমি হয়তো মিনুকে কোনভাবেই দোষী সাব্যস্ত করে দিতরা এবং জিততে পারতাম না মিনুকে। এই থেকে প্রমাণ থেকে বার করতে পারতাম না। তার মৃত্যুটা একটা ঘটন্ত ঘটনা হয়ে থাকত এবং সেখান থেকে পৌঁছি চলে যায় সে মুখার্জির বাড়িতে যাবে না বলে। তখন গীতা বলে, মেয়েটা খুব নিষ্পাপ এবং নিজের একটা সেলফ রেসপেক্ট আছে, যার জন্য সে আজ গেল না আমার বাড়ি, কিন্তু আমি ছাড়ব না, কাউকে ছাড়ব না। গীতা সঙ্গে সঙ্গে ফোন লাগিয়ে দেয় আধারাকে এবং বলে, কি আধারা, আপনি কি ধরা পড়বেন না ভাবছেন? বারবার আপনি এটা ভুল ভাবছেন, আপনাকে ধরা পড়তেই হবে। আমার নাম গীতা এলএলপি, আমি না ধরেছে আপনাকে ছাড়ব, বুঝলেন? এটা কোনদিনও সম্ভব নয়, ধরা তো আপনাকে ফেলবি আর ধরে উদুমার মারব। এবং আপনার যেমন একটা কথা বলতে ভুলে গেছেন, একটা মেয়ে, একটা নারী কোন দিন ত্রিশূলে মরে, ত্রিশূলে একটা নারী মা দুর্গা মহিষাসুরকে হত্যা করেছিল। আপনি সেটা হয়তো ভুলে গিয়েছেন। আপনি আর কি পড়বেন? আপনি আমাদের ধর্মটাকে ভুলে যাচ্ছেন। আপনি যা কর্ম করেছেন তাতে ধর্ম বিক্রি হয়ে গেছে। এবং সেই কথা বলে থাকলে প্রচণ্ডভাবে আধার সিনার আঘাত সে নিজেকে আরো ক্ষিপ্ত অনুভব করে সে বলে, যা করতে হয় কর ভাই, কিন্তু এই কেসটাকে ঝামাঝাপা দিতে হবে এবং আমাদেরকে জিততে হবে। প্রয়োজন পড়লে গীতা ও মুখার্জি পরিবার সবাইকে রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে। তুই ফোন লাগা, সঙ্গে সঙ্গে ভোজনকে, অ্যাডভোকেট ভজনের সাথে আমি দেখা করব। গীতা তক্ষুনি এক মুহূর্ত লেট না করে চলে আসে সিনা পরিবারে। সিনা পরিবার গীতার উপর প্রচণ্ডভাবে রেগে যায় এবং তারা ক্ষিপ্তভাবে গীতাকে হামলে পড়ে। গীতা বলে, আপনি যে খেলাটা খেলছেন সেটা কি কোন দিন জেতা যায়? শকুনের আশীর্বাদে কোন দিন গৌ মরেনি আর মরবেও না। আপনি ভুল ভাবছেন। আপনি যে খেলাটা খেলেছেন এটা যদি বারবার খেলতে থাকেন তাহলে আপনার ধামা কুবে চাপা দিয়ে দেবে। গীতা, কোন দিন আপনি বুঝতে পারবেন না। হয়তো আপনি ঘাটে চলে যাবেন পৌরুষীর আগে এবং আপনার লাশটা দাউ দাউ করে ধরিয়ে দেবে গীতা এলএলবি কোর্টে। আপনার কোর্টে কাঁচা খোলার জন্য গীতা রেডি। গীতা প্রত্যেকটা প্রমাণ নিয়ে রেডি করে ফেলেছে। আপনি রেডি হন। কিভাবে বাঁচবেন? আর ওই যে ভজনের দ্বারা আপনি যে বাঁচার সিদ্ধান্ত নিচ্ছেন সেটা কোনদিনই হবে না, কারণ ভজন আজ পর্যন্ত গীতার বুদ্ধিতে পারেনি। এবার আপনি দেখেন কিভাবে ভজনকে যে জিতবেন। কি কাশিটা আপনি হার মেনে যাবেন? আপনার উচিত আমি হলে হার মেনে যাওয়ার কথাটাই বলতাম, কিন্তু আপনি সেটা বুঝছেন না। কিন্তু গীতা তখন বলে, এই কথার উত্তরে যে আপনি বলছেন সবকিছু বুঝে গিয়েছি। উল্টো দিকে পৌষী তখন ক্ষিপ্ত হয়ে বলে, আমি সব কথা আপনার শুনেছি, কিন্তু আপনি জানেন না আমি কি জিনিস। আমি আধার আসি না এবং আমাকে ধরা অসম্ভব। একটা অসম্ভব কাজ আপনি করবে বলে লেগেছেন। তখন গীতা বলে, আমি যার যার কেস নিয়েছি তার অসম্ভবই ছিল। তাদেরকে হারানো এবং তাদেরকে কোর্টে তোলা ও তাদেরকে জেলে পৌঁছানো, সবাইকে আমি অসম্ভব কাজেই গীতা এলএলবি করে। আমার নামটা আপনি হয়তো ভুলে যাচ্ছেন, বারবার আপনাকে মনে রাখা উচিত। হ্যাঁ, এটা ভুলে যাওয়া হলে হবে না। তখনই পৌরুষী বলে গীতার কাঁধ ধরে, ম্যাডাম, আপনার এই ক্ষমতাটাকে আমি দাঁত দেই। আর এই যে গায়ের জোরে আপনি যে কথাগুলো বলছেন না সবকিছু আমি শুনেছি, কিন্তু আপনি যে কাঁচা খোলার কথা বললেন আমাকে, এই কাঁচাটা আমি আপনারই খুলব। আপনি শুধু অপেক্ষা করুন, কারণ আমার বাবা, আমার পরিবার, হ্যাঁ এত কিছু আছে আপনি আপনার, তার সত্ত্বেও আমার। আপনারা কমেন্টে জানান এবং এরম ফুল এপিসোড আমরা পরিবর্তন টাইমে আনবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।